সবসময় জানি স্মোকিং কজেস ক্যান্সার, আবার এরকম পরিচিত আমার আছে যে যারা সারা জীবন সিগারেট খাওয়া, বিড়ি খাওয়া তো দূরের কথা, তারা মানে তার ধারে পাশেও যাননি, তারও লাং ক্যান্সার হয়েছে। তো আমি বলছি না এইভাবে জাস্টিফাই করা উচিত নয়, মানে এটা কিভাবে সম্ভব, তাহলে তার লাং ক্যান্সার কেন হচ্ছে? দেখুন, লাং ক্যান্সার যেটা হয় এটা অনেক জিন ঘটিত কারণে হয়। যেটা সবচেয়ে বেশি কজ অফ লাং ক্যান্সার সেটা হচ্ছে অ্যাডিনোকার্সিনোমা, এবং সেটাই কিন্তু যেটা নন স্মোকিং যে লাং ক্যান্সার ওটাই কিন্তু সবচেয়ে বেশি অলমোস্ট, ঠিক আছে। এবার সেটা EGFR মিউটেশনের জন্য হয়। এবার বাকি যে ক্যান্সারগুলো থাকে যেমন ধরুন স্মল সেল ক্যান্সার, নন স্মল সেল ক্যান্সার, এগুলো সব হচ্ছে আপনার স্মোকিংয়ের দ্বারা হয়। তো স্মোক না করলেই যে ক্যান্সার হবে না বা স্মোক করলেই যে ক্যান্সার হবে সেরকম নয়, কিন্তু হ্যাঁ, স্মোকিং করলে ক্যান্সারের রিস্ক যেটা আপনার সেটা অনেক শতগুণ বেড়ে যায়। আচ্ছা, ক্যালকাটা মেডিকেল কলেজের প্রত্যেকটা ট্রিটমেন্টই তো নিশ্চয়ই হয়? একদম সব হয়। আমাদের তো মেডিকেল কলেজ এখন রিজনাল অঙ্কোলজি সেন্টারও হয়ে গেছে। তো যে পেশেন্টদের আমরা ডায়াগনোসিস করি, আমরা পাঠাই অঙ্কোলজি সেন্টার, সব পেশেন্টরা ঠিকঠাক ট্রিটমেন্টও পাচ্ছে আর ফলো আপও করছে আমাদের সাথে, ভালো আছে এখন পেশেন্টরা। বাহ, আচ্ছা ম্যাডাম, মানে একটা দারুণ কথা মনে পড়লো, কেউ কেউ বলে নাকি যে সিগারেটের থেকে বিড়ি খেলে সেটা কম ক্ষতি, মানে নিকোটিনটা কম থাকে বা এই ধরনের একটা কিছু যুক্তি দেয়, মানে এটা কিভাবে জাস্টিফাই হয়? এটা দেখুন, অ্যাকচুয়ালি জিনিসটা জাস্টিফায়েবল নয়। বিড়িতে যেটা হয় ফিল্টার থাকে না, তো ফিল্টার না থাকার জন্য যেটা হয় বড় বড় যে টোব্যাকোর পার্টিকেলগুলো সেগুলো আমাদের ফুসফুসে চলে যায়, ঠিক আছে। এবার ফুসফুসে অনেকটা আছে, প্রথমে হচ্ছে বড় আমাদের যে শ্বাসনালী, তারপর বিভিন্নভাবে ভাগ হয়ে ছোটো শ্বাসনালীতে যায়। এবার যেহেতু বড় পার্টিকেল, ওগুলো ছোটো শ্বাসনালী অবধি যেতে পারে না, তার আগেই আটকে যায়, বড়গুলোতেই আটকে যায়। এবার সিগারেট যখন খাচ্ছে, সিগারেটের মধ্যে ফিল্টার আছে, ফিল্টারের জন্য কি হয়, বড় পার্টিকেলগুলো আটকা পড়ে যায়, ছোটোগুলো বেরিয়ে যায়। এবার এই ছোটো পার্টিকেলগুলো পরে গিয়ে কি হয়, যে ছোট ছোট শ্বাসনালীগুলোতে ডিপোজিট হয়, মানে অনেকটা দূর অবধি চলে আসছে। কথাও বলি তাহলে অনেকটা দূর অবধি সেটা পৌঁছে, একদম অনেকটা দূর অবধি পৌঁছে যাচ্ছে। তো বিড়ি কম ক্ষতিকারক, সিগারেট বেশি ক্ষতিকারক, এটা একদমই নয়। দুখানা আলাদা এরিয়াতে এফেক্ট করছে, কিন্তু এফেক্ট তো করছে দুটোই। মানে আপনারা চেস্ট মেডিসিন নিয়ে বোধহয় এতটা রিসার্চ করেনি, স্মোকাররা বিড়ি সিগারেট নিয়ে যা রিসার্চ করে ফেলেছে, মানে তবু খেতে হবে এরকম একটা যুক্তির ব্যাপার আর কি। আচ্ছা ম্যাডাম, এরই পাশাপাশি আরেকটা বিষয় জানার, যে ইনহেলার, চেস্ট মেডিসিনের একটা বড় পার্ট হচ্ছে ইনহেলার। আবার এই ইনহেলার তো আমরা জানি মানুষকে বাঁচায়, কিছু কিছু মানুষের একটা ধারণা ইনহেলার বেশি করে নিচ্ছি, রোজ নিতে হচ্ছে। এমনকি আমি বিয়ে ভাঙতেও দেখেছি মেয়ে ইনহেলার নেয়, তার মানে মেয়ে একটা নেশাগ্রস্ত হয়ে গেছে। মানে এটা কত বড় ভ্রান্ত ধারণা? এটা একটা খুবই বড় ভ্রান্ত ধারণা, এই জন্যই কারণ দেখুন, আপনাদের লাংসে যখন প্রবলেম হচ্ছে, ধরুন অ্যাসমা হোক, সিওপিডি হোক, বা অনেক সময় হয় যে দেখবেন একটা ভাইরাল ইনফেকশনের পর কাশি সারতে চাইছে না, তার জন্য অনেক সময় আমরা ইনহেলার দিয়ে থাকি। তো ইনহেলার কিন্তু অ্যাকচুয়ালি আপনাদের ফুসফুসের বন্ধু। যখন আপনি ইনহেলার ব্যবহার করছেন, সেই ইনহেলারের দ্বারা যে ওষুধটা সেটা সরাসরি আপনার ফুসফুসে পৌঁছচ্ছে, সেটা কিন্তু রক্তের মধ্যে যাচ্ছে না, তাই জন্য তার কিন্তু কোনো সাইড এফেক্ট থাকে না। এবার কিন্তু ধরুন যখন কোনো ক্যাপসুল বা ট্যাবলেট খাচ্ছে, সেটা ফার্স্টে আপনার পেটে যাচ্ছে, পেটের মাধ্যমে রক্তে যাচ্ছে, এবার স্বাভাবিকভাবেই রক্তে গেলে ফুসফুস ছাড়াও হার্ট, লিভার, কিডনি, স্কিন, যা যা অঙ্গ প্রত্যঙ্গ আছে সব জায়গায় পৌঁছচ্ছে। তো যেহেতু অন্য জায়গায় পৌঁছচ্ছে, তার সাইড এফেক্ট আছে। আর যেখানে দরকার ফুসফুস, এবার আমাদের ফুসফুস আছে দুখানা পুরো চেস্ট জুড়ে, তার ডোজ রিকোয়ারমেন্ট অনেকটাই বেশি। তো সেই জন্য ফুসফুসে যেখানে দরকারটা বেশি সেখানে ডোজটা পৌঁছচ্ছে কম, এবং অন্য জায়গায় বাকি ডোজটা চলে আসে যেটা একদমই দরকার না, উল্টে সাইড এফেক্ট তৈরি করতে পারে। তো সেই জন্য ট্যাবলেট বা ক্যাপসুলের থেকে ইনহেলার কিন্তু অনেক বেশি ভালো আমাদের শরীরের পক্ষে, সাইড এফেক্ট প্রোফাইল এবং এফেক্ট প্রোফাইল দুটোর তরফ থেকে। কাজও বেশি ভালো করে এবং সাইড এফেক্টও দেয় না। এটাতে কোনো নেশার কোনো প্রশ্নই ওঠে না। এটাতে পেশেন্ট মঞ্চ রিলিফ পায়, যেরকম আপনি অন্য কোনো ব্যথা হলো, ব্যথার ওষুধ খেলেন, রিলিফ পেলেন, এটাও তেমনি তাই। আপনার শ্বাসকষ্ট হলো, বুকে যে কোনো রকম কষ্ট হলো বা কফ বেশি জমে গেল, সেটা ট্রিটমেন্টের জন্য ইনহেলার ইউজ করছে। আপনার ডাক্তারবাবু যে কদিনের জন্য ওটা প্রেসক্রাইব করবেন, সে কদিন আপনি ব্যবহার করবেন, তারপর ওনাকে দেখে অফ করে দেবেন। হ্যাঁ, প্রবলেম তখনই হয় যখন আপনি সেলফ মেডিকেট করার চেষ্টা করেন বা নিজের থেকে আপনি ওটাকে উইথড্র করার চেষ্টা করেন, সেই সময় সমস্যাটা হয়। আর একদম আর্লি স্টেজে যদি কোনো রোগের ট্রিটমেন্ট করা যায়, পার্মানেন্টলি কিন্তু ইনহেলার প্রয়োজন হয় না। যখন ধরুন অ্যাজমা আছে কারো, শুরুর দিকে একদম আর্লি স্টেজে,
যখন যেটুকু সময় দরকার সেটুকুই দিলেই সাফিসিয়েন্ট। কিন্তু সেই অ্যাজমাটা যদি আমি ট্রিটমেন্ট না করি, সেটা পরবর্তীকালে গিয়ে সিওপিডি অর্থাৎ আরও মারাত্মক জিনিসে পরিণত হয়, তখন কিন্তু সবসময় ইনহেলার ব্যবহার করতে হবে। আর সেটা করেও অনেক সময় ঠিক হয় না, কারণ যে পার্মানেন্ট ড্যামেজটা হওয়া সেটা অলরেডি হয়ে গেছে। তো সেটা হওয়ার আগে আমাদের কিন্তু ইনহেলারটা ব্যবহার করতে হবে, এবং যেটা স্পেসিফাইড ডিউরেশন সেই সময়টা ধরেই করতে হবে, নিজে থেকে বন্ধ করে দিলে হবে না। আচ্ছা, আর ইনহেলার বলতে এবং এই হাঁপিয়ে ওঠা বলতে মানে শ্বাসকষ্ট, হাঁপিয়ে ওঠাটা কি কোথাও একটা গিয়ে অ্যাজমার অনেক আগের কি কোনো সিমটমস হতে পারে? হতে পারে। যাদের শ্বাসকষ্ট হচ্ছে, দেখুন অ্যাজমার যেটা টিপিক্যাল শ্বাসকষ্ট, সেটা যে পেশেন্ট বলবে বুকটা চাপ ধরছে আমার, যার আরেকটু সিভিয়ার আরেকটু বেশি স্টেজে বলবে বুকে সাঁই সাঁই করে আওয়াজ হচ্ছে, যারা আরও সিরিয়াস স্টেজে বলবে আমি একদমই শ্বাস নিতে পারছি না। তো বুকে চাপ ধরা দেখেই কিন্তু জিনিসটা শুরু হচ্ছে, ঠিক আছে? তো এটা একটা অ্যাজমার ডেফিনিট সিমটম। আর সেটা ছাড়াও আমাদের যে শুধুই যে অ্যাজমার জন্য হচ্ছে সেরকম না, এখন আমাদের মডার্ন লাইফস্টাইল, আমরা ঠিকঠাকভাবে এক্সারসাইজ করতে পারি না, ডায়েটের প্রবলেম থাকে, প্রোটিন কম খাই, তো আমাদের রেসপিরেটরি মাসেলগুলো উইক থাকে। তো যদি মাসেল উইক থাকে, এদিকে আমরা বেশি পরিশ্রম করি, সেটার জন্য কিন্তু একটা হাঁপানির টেন্ডেন্সি হতে পারে। অলওয়েজ মানে সবসময় যে ওটা অ্যাজমা হবে সেরকম নয়। তো সেইটা একটা ইভ্যালুয়েশন করিয়ে নেওয়া দরকার যদি কারো শ্বাসকষ্টের সমস্যা হয়। ম্যাডাম, আপনাকে যখন পেয়েছি এবং এই প্রশ্নগুলোতে যখন আছি, মেট্রোর সিঁড়িতে উঠতে এরকম অনেক মানুষ আছে 5-10টা উঠে এবার একটু মানে ইয়াং জেনারেশন উঠে আবার একটু দাঁড়ায় বাইয়ে। তো এটা আমি শুধু অন্য মানুষের কথা বলবো না, আমার নিজের ক্ষেত্রেও ইদানিং দেখছি হচ্ছে। তো এই মেট্রোর মানে অনেকটা যেহেতু উঁচু এবং খুব আপার থাকে, তো এই যে অনেকটা সিঁড়ি উঠে হাঁপিয়ে যাওয়া, এটা কি নর্মাল নাকি কিছু একটা সিমটমস হচ্ছে বা কিছু ইন্ডিকেট করছে? যদি আপনার অ্যালার্জির সমস্যা থাকে, যেটা আমি যাদের সিমটমস বললাম, সাঁই সাঁই করা, বুকে চাপ ধরা, যখনই সিজন চেঞ্জ হচ্ছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, বা বৃষ্টিতে ভিজে যাচ্ছেন, বেশিক্ষণ এসিতে থাকছেন, তখন যদি শ্বাসকষ্ট হয়, তার মানে আপনার অ্যাজমা সমস্যা হয়তো আছে, সেটা চেক আপ দরকার। তো এইসব ব্যক্তি যারা আছে তাদের এরকম সিঁড়ি চড়ার সময় কখনো সমস্যা হতেও পারে, নাও হতে পারে। যদি সাপোজ আপনার এরকম সিমটমস নেই, হতে পারে হয়তো আপনার ফিটনেস অতটা ভালো না, সেই জন্য অতটা সমস্যা হচ্ছে, কারণ রেসপিরেটরি মাসেলের যদি স্ট্রেংথ তেমন না থাকে তখন তাতেও প্রবলেম হতে পারে। এছাড়া যদি কার্ডিয়াক প্রবলেম থাকে, হার্টেরও কোনো সমস্যার জন্য এরকম আপনার হাঁপানি হতে পারে। তো কজ প্রচুর আছে, এবার সেটাকে প্রপারলি আপনার কি আরেকটা প্রশ্ন হচ্ছে যে বিদেশে দেখছি কিছু কিছু ম্যাগাজিনে পড়ছিলাম, কিছু লেখালেখিতে নাক ডাকার জন্য নাকি ডিভোর্স পর্যন্ত হয়ে যাচ্ছে। তো এই নাক ডাকাটা কি চেস্ট মেডিসিনের মধ্যে পড়ে? একদম চেস্ট রিলেটেড কোনো ডিজিজ? হ্যাঁ, এই যে বেশি নাক ডাকা, তার জন্য যে শ্বাস রাত্রিবেলা আটকে যায়, বারবার করে ঘুম ভেঙে যায়, সকালে প্রপার ঘুম না হওয়া যায়, সারাদিন ঢুলতে থাকা বা কাজ ঠিকঠাক করে না করতে পারা, সেটা সব অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার আন্ডারে পড়ে। এটাও কিন্তু একটা চেস্টেরই রোগ। এটাতে যেটা হয়, যাদের ধরুন ওবেসিটি বেশি আছে, ওবেসিটি না থাকলেও যদি সে একজন পুরুষ হয়, পুরুষ মানুষও একটা ইন্ডিপেন্ডেন্ট রিস্ক ফ্যাক্টর, গলার আশেপাশে যদি ফ্যাট বেশি থাকে, পেটে ফ্যাট বেশি থাকে, তাদের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হওয়ার চান্স বেশি থাকে। তাদের কি হয়, যখন রাত্রিবেলা সাপোজ ঘুমাতে গেল, আমাদের যে গলার যে মাসেলগুলো তার টোন কমে যায়, কমে গিয়ে জিভটা পেছন দিকে উল্টে যায় এবং শ্বাস যে নালীটা থাকে সেই নালীটা ক্লোজ হয়ে যায়। এবার সেই শ্বাসনালীটা যেহেতু ক্লোজ হয়ে গেল, অক্সিজেন কমে যায়। এবার এই অক্সিজেন কমে যাওয়ার জন্যই আমাদের বারবার করে ঘুম ভেঙে যায়। আর নাক ডাকা মানে কি, একটা হচ্ছে যেরকম ভাবে কোনো মানে কিভাবে বোঝাবো, একটা হচ্ছে সাপোজ একটা বাঁশি আছে, বাঁশির মধ্যে দিয়ে আপনি যখন ফু দিচ্ছেন একটা আওয়াজ হচ্ছে, কারণ সে বাঁশির মধ্যে হাওয়া চলাচলের জায়গাটা খুবই কম। যত সরু জায়গা দিয়ে আপনি ফোর্সফুলি হাওয়া পাঠাবেন তত বেশি আওয়াজ হবে। নাকেও সেম, জিভটা হয়তো উল্টে গেল, পেছনে যে শ্বাসনালী যেটা প্রপারলি আগে এতটা জায়গা ছিল, মাসেল কোল্যাপস করে হয়তো এইটুকু জায়গা আছে, তাহলে ওই একই হাওয়া এত ছোট জায়গা দিয়ে পাস করছে, সেই জন্য কিন্তু নাক ডাকাটা হচ্ছে, প্রবলেমটা হচ্ছে। ফুসফুসের ক্ষেত্রেও তাই, যখন অ্যাজমা হচ্ছে আমাদের যে মাসেলটা এতটা ছিল সেটা প্রবলেম হয়ে গিয়ে সংকীর্ণ হয়ে গেল, তো হাওয়া চলাচলের জায়গা কমে গেল, আওয়াজ হলো। সব জায়গা মানে জিনিসটা একই, যে যখন একটা সরু জায়গা দিয়ে ফোর্সফুলি হাওয়া যাবে তখন আওয়াজটা হবে, এবং এই আওয়াজগুলো হওয়া মানে একটা ইন্ডিকেশন যে তোমার সামথিং রং, কিছু একটা সমস্যা আছে। হ্যাঁ, তো সেটার জন্য ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট নেওয়াটা খুবই অবশ্যই প্রয়োজনীয়। ম্যাডাম, নাক ডাকতে ডাকতে নাকি হার্ট অ্যাটাক পর্যন্ত হয়ে যেতে? একদম, হার্ট অ্যাটাক শুধু না, আরও অনেক সমস্যা হতে পারে। যারা ধরুন নাক ডাকছে তাদের কি হচ্ছে, বারবার করে অক্সিজেন স্যাচুরেশনটা কমে যাচ্ছে, যেহেতু শ্বাসনালীটা আটকে যাচ্ছে,
তো যতবার না অক্সিজেন কমবে, আর সেই কম অক্সিজেনটা তো আপনার ব্রেনেও হার্টেও সব জায়গায় কমই থাকবে না অক্সিজেন টেনশনটা। তো সেইটার জন্য যেটা হবে যে আমাদের বডি অন্যভাবে রেসপন্ড করে এটাতে, যে আমাদের সঙ্গে সঙ্গে জাগিয়ে তোলার চেষ্টা করে যাতে আমাদের অক্সিজেনটা বেড়ে যায়। এবং এই যে প্রতিবার একবার করে শ্বাস আটকে যাচ্ছে, ঘুম ভাঙছে, শ্বাস নিচ্ছে, আবার ঘুমোচ্ছে, শ্বাস আটকে যাচ্ছে, এই যে একটা সাইকেল, প্রতিবার যেটা হচ্ছে বডিকে এক্সট্রা এফর্ট দিতে হচ্ছে যাতে তার অক্সিজেন মাত্রাটা ঠিক থাকে, যাতে সে পেশেন্টকে জাগিয়ে রাখতে পারে। এই যে এক্সট্রা এফর্ট, যাতে বডি কোনো রেস্ট পাচ্ছে না, সেটার জন্য হচ্ছে আপনার পরের দিন সারাদিন ক্লান্তি সারাদিন ক্লান্তি থাকছে, কিছু করতে পারছেন না, মুডে খারাপ থাকছে, খিচখিচ করছেন, ঝগড়া হয়ে যাচ্ছে, অনেক সময় অনেকে ডিপ্রেশনও হয়ে যেতে পারে এটা থেকে, কিছু ভালো লাগে না। পরবর্তীকালে গিয়ে এটাতে হার্ট অ্যাটাক, স্ট্রোক, ডায়াবেটিস, প্রেশার, নাক ডাকাটা মামুলি ভাবে নিয়ে চলো, ও তো নাক ডাকছে ঠিক আছে, কিন্তু এটা মোটেও নাক ডাকাটা মামুলি বিষয় নয়। বাহ। ধূপের ধোঁয়া এবং এই ধুনুচি, এই ধরনের ধোঁয়া থেকেও কি চেস্ট ইনফেকশন হতে পারে? ইনফেকশন ঠিক না, এগুলো যেগুলো করে যাদের এই অ্যালার্জির প্রবলেম থাকে, নাকে অ্যালার্জি, রাইনাইটিস এবং ফুসফুসে অ্যাসমা, এগুলো ট্রিগার ফ্যাক্টর, এগুলো মানে অর্থাৎ রোগগুলোকে বাড়িয়ে দেয়। তো এগুলো থেকে যতটা সম্ভব দূরে থাকা, আর মানে যতটা প্র্যাকটিকেবল আর কি, ততটা হলে পেশেন্টের পক্ষে ভালো হবে। আচ্ছা, আরেকটা মানে সচরাচর শোনা যায় সাধারণ মানুষের মধ্যে, লবঙ্গ গরম জলে ফুটিয়ে সেটা যদি খাওয়া হয় তাহলে, বা ভেপার নেওয়া হয় তাহলে নাকি লাং খুব ভালো ফিট থাকে, ফিট অ্যান্ড ফাইন থাকে। তো এটার কি সত্যি সায়েন্টিফিক বলতে দেখুন, আমাদের অনেকই ফুডস আছে যেগুলোতে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট আছে। অ্যান্টিঅক্সিডেন্ট নেওয়া সবসময় ভালো, শুধু লাংসের ক্ষেত্রে নয়, এন্টায়ার বডির ক্ষেত্রেই সেটা। আর পার্টিকুলারলি লবঙ্গর ব্যাপারে যেটা বলতে চাইবো, যে যাদের ধরুন অনেক দিন ধরে কাশি সারছে না, দেখবেন অনেকে বলে থাকে মুখে লবঙ্গ রাখলে কাশিটা সেরে যায়। সেটা কিন্তু অ্যাকচুয়ালি লবঙ্গর প্রপার্টির জন্য অতটা না, সেটা কিন্তু ঢোক গেলার জন্য। মানে যখনই বেশি কাশি হয়, আমাদের সেই কাশিটাকে আটকানোর জন্য ঢোক গিলতে হয়। তো মুখে লবঙ্গ বা ভিক্স বা কিছু লজেন্স কিছু একটা রাখলে কি হয়, মুখের মধ্যে স্যালাইভা তৈরি হয়, আর সেটা আমরা বারবার করে ঢোক গিলতে থাকি। তো সেই একটা বেনিফিট আছে। আর তাছাড়াও তো অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে, তাতে আমাদের ওভারঅল বডির হেলথেরই সুবিধা হয়।